হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন স্যার? সবাইকে হ্যাঁ, সবাইকে শুভ দুপুর। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার। চলতেছে খুব ভালো। আচ্ছা, আপনাদের কি মিড-এর পরে ক্লাস শুরু হয়েছে? স্যার আজকে একটা হইলো কিছুক্ষণ আগে, তারপর আপনি নিচ্ছেন। ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের ক্লাস এই উইক থেকেও পুরাদমে শুরু না হলে নেক্সট উইক থেকেই পুরাদমে ক্লাস শুরু হবে। যেহেতু ফেব্রুয়ারির ১ তারিখে আপনাদের আবার টার্ম ফাইনাল হবে। ফেব্রুয়ারির ১ তারিখে? হ্যাঁ, ফেব্রুয়ারির ১ তারিখেই সম্ভবত। আমাকে এমনই তো জানানো হয়েছিল যদি কোনো কারণে ডেট না পিছায়। আচ্ছা, তাহলে এখন বলেন আপনারা সবাই আছেন কেমন? আর আপনাদের এক্সাম কেমন হয়েছিল? এক্সাম তো ভালোই দিছি। এখন দেখার বিষয় স্যার কি অবস্থা হয়। হ্যাঁ, এক্সাম ভালোই দিছেন। সবারই আপনাদের ওই যে জার্নালের যে জিনিসটা শেখানো হয়েছিল সবাই ভালো পারছেন। অবশ্য কেউ এমসিকিউ তে একটু খারাপ করছেন। তো আশা করি সবার ভালোই হবে। মার্কসও ভালোই পাবেন আপনারা। আপনাদের ২৪ তারিখে সকল সেকশনের সব কোর্সের নাম দেখায় দেওয়ার কথা আছে। তো আপনাদের সাথে তো ২৪ তারিখে আমার ক্লাস নাই। না থাকলেও আপনাদের যখন শিডিউল ফাঁকা আছে ওই টাইমটাতে মিনিমাম ০.৫ ঘন্টা টাইম আমাকে দেওয়া লাগবে। আপনাদের নাম্বারগুলো দেখানো হবে। সাথে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে খাতা দেখানো হবে। আমি আপনাদের রুটিন দেখে ২৪ তারিখে যখন ফাঁকা আছে ওই টাইমটাতে একটা শিডিউল দিয়ে রাখবো। তারপরেও যদি কোনো সমস্যা হয় সাপোজ ওই টাইমটাতে অন্য কোনো স্যার আমার আগেই শিডিউল করে রাখছে। এরকম সমস্যা হলে আমাকে জানাবেন। যেহেতু সব সেকশনকে ২৪ তারিখে দেখানো লাগবে এজন্য একটু টাইমের সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে আমরা জার্নালের উপরে আরেকটু পড়াশোনা করব বিকজ ওই দিন এক্সামের আগে আমাদের জার্নাল টপিকসটা মোটামুটি শেষ করার কথা ছিল কিন্তু ইন ডিটেইলস আমরা অনেক জিনিসই শিখতে পাইনি শুধুমাত্র কিভাবে জার্নালে এন্ট্রি দিতে হয় এটা দেখছিলাম। আশা করি সবাই ঠিক মতো এক্সামে মার্ক কেমন আসছে স্যার? ভালো মার্ক আসছে। আমি তো আপনাদের খাতা দেখছি প্রায় ১ সপ্তাহ আগে, আমার এক্স্যাক্টলি মনে নাই বাট মনে আছে এইটুকু যে আপনাদের সবারই ভালো মার্কস আসছে। আপনারা সবাই জার্নালের যে ইয়াগুলো ছিল এন্ট্রি গুলা ওগুলো ভালো দিয়েছেন। আচ্ছা, আর আপনারা যারা হ্যাঁ, ওটাতে ফুল মার্কস না 15 এর ভিতরে 15 হয়তোবা কেউ পায় নাই। পাইছে কিনা আমি ভুলে গেছি কিন্তু 14 অনেকেই পাইছে। 15 পাইলে পাইতে পারে যারা অনেক ভালো লিখছে। আর আপনাদের যেটা শর্ট এমসিকিউ ছিল ওখানে এমসিকিউ কয়েকজনের মনে হয় ৯টাই হয়েছে। আর শর্ট কোশ্চেন আপনারা মোটামুটি ২-৩ লাইন লিখলেই যদি লেখাটা ঠিকমতো থাকে তাহলে আপনাদের ফুল মার্কস দিয়েছি। কিন্তু আপনাদের শর্ট কোশ্চেনে একটা জিনিস খেয়াল করলাম যে অনেকে হচ্ছে কপি পেস্ট করেছেন। ঠিক আছে, কপি পেস্ট করেন সমস্যা নাই। কিন্তু একজনের এক্সট্রিম লেভেলের এরকম কপি পেস্ট হইছে মানে আপনাদের কিনা আমার একটা খেয়াল নাই। ওখানে তো শর্ট কোশ্চেন ২ টা। উনি কপি পেস্ট করেছেন কিন্তু একটার অ্যান্সার অন্যটায় পেস্ট করে দিয়েছেন। সবার সেম অ্যান্সার। আমি তো অনেক খাতা একসঙ্গে দেখছি স্পেসিফিক আপনাদেরটা আমি বলতে পারতেছি না। তো আপনারা যদি কপি পেস্ট করেও লেখেন সমস্যা নাই, অ্যান্সারটা সামঞ্জস্যপূর্ণ হলে আমি ফুল মার্কসই দিয়েছি। কিন্তু যদি সেটা আবার ভুল জায়গায় পেস্ট করেন তাহলে তো 0 পাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা তো মনে হয় মোটামুটি সবাই উপস্থিত আছেন। আমি যেহেতু ২-৩ মিনিট পরে জয়েন করছি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। তারপরে ক্লাস শুরু করি। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা কয়েকজন 18 জনের মতো আপনার মনে হচ্ছে 8 এর সেকশনের আপনাদের সমস্যা হয়েছিল। আপনাদের আবার নেক্সট সিটি দেওয়ার অপশন দিয়েছিলাম। আপনার ওই 18 জনের ভিতর কেউ এখানে আছেন? স্যার আছে স্যার। ও আচ্ছা, আপনারা আছেন। আপনারা 18 জনে সাবমিট করেছেন। আমি খাতাটা দেখার এখনো টাইম পাই নাই। আমি আপনাদের এক্সামের যেহেতু 24 তারিখে রেজাল্ট দিতে হবে ওর আগেই আপনাদেরটা আমি দেখে ফেলবো। ওই দিনই জানাই দিব আপনাদের সিটির মার্কসও। তো কথা হচ্ছে ওখানে কিন্তু আমি লিখে দিছিলাম আপনারা যারা দিচ্ছেন আপনাদের কিন্তু পরবর্তীতে সুযোগ দেওয়া হচ্ছে এজন্য ১ মার্ক যা পাবেন ওখান থেকে মাইনাস হবে। আপনাদের 15 এর ভিতরে যা পাবেন ওখান থেকে ১ মার্ক মাইনাস হবে। যদি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওইটা দেখছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আপনারা সিটির সময় আমাকে জানান নাই। সিটির ২-৩ দিন পর এসে জানাইছেন। সিটির সময় জানালে আমি কনসিডার করতাম বিষয়টা।
ঠিক আছে, তো আপনাদের বিষয়গুলো মাথায় থাকলে হচ্ছে, না হঠাৎ করে তখন যদি দেখেন স্যার আর ওই স্যার একটা বিষয়, জি বলেন। সিটির সময় আমাদের বিশেষ করে আমাদের দু একজনের স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল স্যার, আমাদের লেখা হয়ে গেছিল আগের থেকে। বিশেষ করে আমার স্যার ওই ল্যাপটপ বন্ধ হয়ে গেছিল, হঠাৎ করে চার্জ ব্যাটারি প্রবলেম ছিল, ওই জন্য স্যার আমার 5-7 মিনিট সম্ভবত দেরি হয়েছে স্যার একটু, মানে আচ্ছা আচ্ছা, সাবমিট ঠিক করতে স্যার। ঠিক আছে, আপনাদের একটু মোটামুটি কনসিডার করে। সাবমিশন হয়তো 10 মিনিটের মধ্যে সাবমিশনের সমস্যা নাই, কিন্তু 10 মিনিটের পরে হলে আমি তো ওখানে টাইম, সাবমিশনের টাইম আছে, বেশি হলে তখন আপনাদের নেগেটিভ মার্কিং করা হবে। সাপোজ আপনি ইচ্ছা করেই বা যদি আপনি অসৎ উপায় অবলম্বন করেন যে 1 ঘন্টা পরে সাবমিট করলেন, না স্যার আমার একটু দেখবেন। মানে ওই সমস্যা হয়েছে স্যার, কারেন্ট ছিল না, চার্জ ছিল না স্যার, ওই জন্য ঠিক একটু আছে, প্রবলেম ওটাতে হয়েছে। কোনো সমস্যা নাই, ওটাতে কোনো ঠিক আছে। সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা মোটামুটি আজকে থেকে অল্প অল্প পড়া শুরু করি, দেন নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকসে চলে যাব। আজকে আমরা জার্নাল বিষয় আরো একটা দুইটা এক্সাম্পল দেখবো, এবং আজকে আপনাদের একটা বইয়ের রেফারেন্স আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা একটু প্র্যাকটিস করবেন। হয়তো আপনাদের আমি দুই একটা, আচ্ছা আর একটু বলে রাখি, আপনাদের যেহেতু একটা সিটি নেওয়া হয়েছে, আপনাদের নেক্সট একটা সিটি নেওয়া হবে, সেই সিটিটা হচ্ছে শর্ট টাইপের, মানে এমসিকিউ আর শর্ট, আর একটা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। এখন প্রত্যেকটাই 15 মার্কস করে নিচ্ছি, এখান থেকে যে দুইটা বেস্ট হবে আপনাদের, ওই দুইটা যোগ দেওয়া হবে, তাহলে আপনাদের 30 এর ভিতরে নাম্বারিং আসবে, এর সঙ্গে আবার পার্সেন্টেজ করে আপনাদের অ্যাটেন্ডেন্সে 5 মার্কস, ওইটা হিসাব করা হবে। তার মানে আপনাদের সামনে একটা সিটি আসে, সেটা হয়তো বা জানুয়ারি মাস আসুক, জানুয়ারি মাসে 1 উইক যাবে, আর এর ভিতরে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, অ্যাসাইনমেন্টের জন্য হয়তো বা 1 সপ্তাহ বা 10 দিন টাইম দিলাম, এর ভিতরে আপনারা সাবমিট করবেন। চার একটা বিষয়, অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই পিডিএফ আকারে সাবমিট করা লাগবে। এজন্য অ্যাসাইনমেন্ট এখনো দেয়নি, আপনারা যারা পিডিএফ বানাতে পারেন না, আপনারা যেসব ফ্রেন্ড বানাতে পারে তাদের কাছ থেকে হেল্প নিয়ে বিষয়টা শিখে রাখবেন। কারণ অ্যাসাইনমেন্ট লিখলে সেটাতে মিনিমাম আপনার 8-10 পেজ লাগবে। এখন ওই 8-10 পেজ যদি আপনারা ছবি তুলে আপলোড দেন, বিষয়টা খুবই বিরক্তিকর হয়, যে অনেক সময় সিকোয়েন্স ঠিক থাকে না, পেজ আসে না, দেন আপনার মেইল এবার অন্য একটা পেজ পাঠান। তাহলে আপনারা কাইন্ডলি পিডিএফ বানানোর সিস্টেমটা ক্যামএস স্ক্যানার ইউজ করে খুব সহজে বানানো যায়, আপনারা কাইন্ডলি শিখে নেবেন। স্যার অ্যাসাইনমেন্ট যেটা, ওইটা কি স্যার ডকে লিখে দিলে হবে না স্যার, সফট কপি? না, ডকে লিখে দিলে আপনারা সবাই কপি পেস্ট করবেন, আপনারা অনলাইন থেকে আনবেন আর পেস্ট করবেন। তাহলে আপনারা যদি দেখেও লেখেন, তার যে সুবিধাটা, হাতে লিখলে আপনাদের মানে বিনা পরিশ্রমে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। এটা তো কপি করবেন সে করেন, কিন্তু একদম কোনো লেবার ছাড়াই নাম্বার নেবেন, এটা তো হবে না। আচ্ছা দেখেন, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা দিই, জার্নালের উপরে আজকে একটা ক্লাস হবে, শর্ট ক্লাস, তারপরে আমরা নেক্সট উইক থেকে নতুন টপিকে চলে যাব। যেহেতু অন্যান্য ক্লাস পুরো দমে শুরু হয় নাই, আমরা পুরো দমে শুরু করতেছি না, মোটামুটি আজকে স্টার্ট করে রাখবো। আচ্ছা, আমরা হচ্ছে এক্সামের আগে একটা জার্নাল শিখছিলাম, জার্নালের সংজ্ঞাটা দেখছিলাম, এবং খুব তাড়াহুড়ো করে জার্নাল এন্ট্রি প্রসেসটা আমরা দেখছিলাম। তো আপনারা কেউ একটু বলেন, জার্নাল জিনিসটা আসলে কি ছিল? জার্নালটা কি ছিল? স্যার এটা রেকর্ড বুক না? হ্যাঁ, রেকর্ড বুক। এটাকে আপনি আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে, আমাদের দৈনন্দিন যে ট্রানজাকশন গুলো হয় প্রত্যেকটাই যে বুকটাতে রেকর্ড করে রাখা হয়, সেটা হচ্ছে জার্নাল। এখানে আমরা সংজ্ঞাটা একটু দেখে আসি, যেহেতু অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছেন আপনারা। Journal is a book containing a record of each day's transaction. প্রত্যেক দিনের যে ট্রানজাকশন গুলো আছে সেইগুলো হচ্ছে আমরা জার্নাল বুকে তুলে রাখি। ঠিক আছে, জার্নালের বিষয়টা আপনাদের মনে আসছে। আর ডেবিট ক্রেডিটে যাতে কনফিউজ না হন, এজন্য আপনাদের একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা নেক্সট দেখেন, এই জার্নাল বুকের অনেকগুলো নাম আছে, আমরা একটু নামগুলো একটু জেনে রাখি। বুকস অফ প্রাইমারি এন্ট্রি, বুকস অফ ফার্স্ট এন্ট্রি বলে, ডে বুক বলে, বুকস অফ অরিজিনাল এন্ট্রিও বলা হয়, সাবসিডিয়ারি বুক বলা হয়, আর একটা বলা হয় ক্রোনোলজিক্যাল বুক। আচ্ছা, ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে কালক্রমানুক, মানে আপনার এই যে দৈনন্দিন যে যে জিনিসটা আসতেছে যখন যে সময়টাতে সেই অনুযায়ী যে রেকর্ডটা আছে সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল বুক। তো আপনাদের যদি পরবর্তীতে জার্নাল আসে তাহলে কিন্তু এত ইজিলি আসবে না, একটু ট্রানজাকশন গুলো একটু হার্ড হবে, এবং সাথে আপনাদের
এক্সপ্লেনেশনটা লেখা লাগবে। সেই এক্সপ্লেনেশনটা কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে আপনাদের আজকে ঠিকমতো দেখানো হবে। আপনাদের এক্সামের সময় কোনো ধরনের এক্সপ্লেনেশন লেখার রিকোয়ারমেন্ট আমি দিছিলাম না। বিকজ আপনাদের টাইম কম ছিল এবং সেই জন্য এটা দেখানো হয়েছিল না। তো আমরা বই থেকে, এইটা যে বই আছে বই থেকে একটা এক্সাম্পল দেখবো এবং সেখানে কিভাবে এক্সপ্লেনেশনটা লেখা হয় সেটা আমরা দেখবো। এখানে একটু অন্যভাবে আছে, বইয়ের রুলসটা আমরা ফলো করব। আচ্ছা, আমি যে একটা বই ওপেন করছি, আপনারা কি এই বইটা দেখতে পাচ্ছেন নাকি আগের পেজেই আছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে কিছু ট্রানজাকশন দেওয়া আছে। Bob Sample opened the campus laundromat on September এত তারিখে। During the first month of operation, the following transaction occur. সহজ কথায় বব স্যাম্পল একটা বিজনেস ওপেন করলো 2012 সালের 1 তারিখে। তার সেখানে যে ট্রানজাকশন গুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আপনাদের কি ডেবিট ক্রেডিটের বিষয়টা মনে আছে নাকি ওই ছবিটা ওপেন করা লাগবে? আচ্ছা, যাই হোক, স্যার একবার আপনাদের ওপেন করলে ভালো হয় মনে হয়, অনেকদিন হয়ে গেছে তো। অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনাদের জার্নালের উপরে একটা প্রাইমারি লেভেলের এক্সাম হয়েছে। এটা কিন্তু অ্যাকাউন্টিং শিখলে জার্নালে কনভার্ট, মানে এই ট্রানজাকশন গুলোকে জার্নালে রূপান্তর করে, এটা অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, আমি ওপেন করতেছি। মোটামুটি একটু সামনে থাকলে আপনারা বুঝতে পারবেন, বিকজ এটা আপনাদের পরিচিত জিনিস। এই জার্নালের উপরে আজকে আমাদের লাস্ট ক্লাস। আপনাদের সামনে যে শর্ট এক্সামটা হবে, মানে এমসিকিউ আর শর্ট কোশ্চেন, সেখানে কিন্তু জার্নালের উপর থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা, একটু বলেন যে আপনাদের যে এমসিকিউটা হয়েছিল এটা কি অনেক কঠিন লাগছিল? অনেকেরই কিন্তু 9টায় 9টা হয়েছে। আচ্ছা, আপনারা কি 2টা পেজ দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের সমস্যা নেই। এখানে আছে অস্পষ্ট হলেও দেখলে আপনাদের মনে আসবে, যেহেতু এটা আপনারা আগে পড়ছেন। আচ্ছা, ফার্স্ট এটা ছিল বব ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন বিজনেস। তাহলে এটা তো মনেই আছে। আমরা চলে যাই, নিচেই সমাধান দেওয়া আছে আমাদের। ওকে, একটা হচ্ছে ক্যাশ, একটা ক্যাশ বাড়বে আর একটা ক্যাপিটাল বাড়বে, তাই তো? আচ্ছা, আপনাদের রেফারেন্সের এই জায়গাটা ফাঁকা রাখলেই হবে। এটা হচ্ছে একটা রেফারেন্স, প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য দেওয়া আছে। এটা আপনাদের আপাতত দরকার নাই। তাহলে ক্যাশ বাড়লে হয় ডেবিট আর ক্যাপিটাল বাড়লে হয় ক্রেডিট। এটা হচ্ছে আমাদের এই যে চার্টটা শিখছিলাম ওখানেই দেওয়া আছে। তো এই দুটো লিখলাম। এখন আমরা নিচের এক্সপ্লেনেশনটা কিভাবে লিখবো। ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস বলা যায় টোটাল ট্রানজাকশন, এটা সামারি লিখছি। এখানে আমাদের অ্যামাউন্ট লেখা লাগে না, শুধুমাত্র জিস্ট জিনিসটুকু লিখতে হয়। এটা হচ্ছে কি, ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ, মানে ওনার এখানে বিজনেসে ক্যাশ ইনভেস্ট করছে, জাস্ট সেই কথাটুকু আমরা এক্সপ্লেনেশনে লিখে দিব। এই এক্সপ্লেনেশন বুঝতে কারো সমস্যা আছে? আপনার কথা বলেন কেউ? হচ্ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের যদি ভয়েস শুনতে সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, বিকজ নেটওয়ার্কে মাঝে মাঝে সমস্যা হয়, এটা স্বাভাবিক। আচ্ছা, তো আমাদের ট্রানজাকশনটা কি ছিল? বব ইনভেস্টেড এত ডলার ক্যাশ ইন দ্য বিজনেস। সহজ কথায় যে ওনার, সে $20,000 তার বিজনেসে ইনভেস্ট করলো। তাহলে এটাকে যদি আমরা সামারি আকারে লিখি তাহলে এটা বলা যায় না, ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সপ্লেনেশন, মানে শর্ট ফর্মে আমাদের ট্রানজাকশনে একটা সামারি এক্সপ্লেনেশনে লিখতে হয়। আচ্ছা, দেখি আপনাদের কেমন মনে আছে। তারপরে দেখি আপনাকে একটু বলেন যে পরেরটা কি হচ্ছে। The company paid $1,000 cash for store rent for September. মানে কোম্পানি $1,000 ভাড়া বাবদ ক্যাশ দিল, পেমেন্ট করলো। তাহলে সে এইটার ভিতরে কোনটা আপনার ডেবিট আর ফার্স্টে অ্যাকাউন্ট দুইটার নাম বলেন, যে এখানে কোন দুইটা অ্যাকাউন্ট আছে?
স্যার একটা স্যার কোম্পানি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে যেখানে কোম্পানি লিস্টে স্যার অ্যাকাউন্ট, ওইটার অ্যাকাউন্ট। কোম্পানি অ্যাকাউন্ট কেন হবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে। আরেকটা হচ্ছে রেন্ট, অ্যাকাউন্ট হ্যাঁ রেন্ট করছেন, এটা কেবল রেন্ট এক্সপেন্স বা শুধু এক্সপেন্সও বলা হয়, তাহলে এই দুটো হচ্ছে অ্যাকাউন্ট গেল। তারপরে ছিল হচ্ছে আমাদের ডেবিট না ক্রেডিট। তা দেখেন আপনি এখানে ক্যাশ পেমেন্ট করছেন, দ্যাট মিন্স আপনার ক্যাশটা কমে গেছে। সো এই দেখেন এই সাইডে ছবিতে অ্যাসেট আছে, অ্যাসেটটা কমে গেলে হয় কি ক্রেডিট, আমাদের ক্যাশটা হচ্ছে অ্যাসেটের ভিতরে, তাহলে ক্যাশটা কমে গেছে মানে ক্যাশটা হচ্ছে আমাদের ক্রেডিট, আর এক্সপেন্সটা বেড়ে গেছে। তো এক্সপেন্স দেখেন আমাদের এখানে আছে, এই যে প্রথম যে 1 নাম্বার যে সিরিয়ালটা এখানেই আছে, লাস্টেরটা এক্সপেন্স, তাহলে এক্সপেন্স বাড়লে হয় ডেবিট। দ্যাট মিন্স রেন্ট এক্সপেন্স ছিল ডেবিট আর ক্যাশ ছিল ক্রেডিট। তো দেখেন এখানে তাই দেওয়া আছে রেন্ট এক্সপেন্স। আচ্ছা আরেকটা জিনিস, আপনারা কিন্তু অনেকে এটা লেখার সময় এই রুলসটা ফলো করেন না, যে ডেবিটটা একটু বামে হবে, ক্রেডিটটা একটু ডানে হবে। সবাই কেউ লিখছেন সমান সমান, আবার অনেকেই লিখছেন একই লাইনে রেন্ট এক্সপেন্স ক্যাশ এরকম লিখছেন। সো আপনাদের এখানে যেহেতু 5 মার্কস ছিল, যদি আপনাদের টোটাল ফরম্যাটিং এও সমস্যা হয় তাহলে আমি মাত্র 1 মার্কস মাইনাস করছি, আর ট্রানজাকশনটা ঠিক হলে 1 মার্ক আপনারা পেয়েছেন। সো এই জন্য অনেকে দেখা গেল আপনারা ফুল 5 মার্কস পাননি, সব ঠিক আছে 5 মার্কস পেয়েছেন, যাদের প্রত্যেকটা ট্রানজাকশন ঠিক আছে বাট এরকম ফরম্যাটিং এর সমস্যা, যদি মেজর সমস্যা থাকে তাহলে 1 মার্ক কাটছে, আর অল্প সমস্যা হলে 0.5 মার্ক মাইনাস করছি। তাহলে এইটা বুঝলেন রেন্ট এক্সপেন্স আর ক্যাশ। এখন এর এক্সপ্লেনেশনটা কি হবে, পেইড সেপ্টেম্বর রেন্ট, সারমর্ম এইটা বলা যায় সেপ্টেম্বর মাসে যে রেন্ট আছে সেটা আমরা পেড করছি। এক্সপ্লেনেশন এইটার বুঝতে কোনো সমস্যা নাই? স্যার এটা যে এইরকমই এক্সপ্লেনেশন হবে না না মানে না না, এক এক এটা ভিন্ন ভিন্ন হতে এক্স্যাক্টলি, পারে। না না এক্স্যাক্টলি এটা হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার ভাষায় সারমর্মটা এখানে লিখে দিলে হবে। জি আপনি যেমন লেখেন পেমেন্ট অফ রেন্ট অফ সেপ্টেম্বর মান্থ, তাও হবে। জি স্যার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বইতে যেভাবে লেখা, আর আপনি আপনার ভাষায় লিখলে হবে। এইটা একটু এই ট্রানজাকশনটা একটু জটিল আছে, আপনাদের যদি নেক্সট জার্নাল এক্সামে দেওয়া হয় তাহলে কিন্তু সহজ দেওয়া হবে না, এখন একটু কঠিন ট্রানজাকশন দেওয়া হবে। এখানে কি আছে, পারচেজড ওয়াশার্স এন্ড ড্রায়ার্স ফর $25,000, পেইং $10,000 ইন ক্যাশ এন্ড সাইনিং এ $50,000 6 month and 12% নোট পেয়েবল। ট্রানজাকশনটা ফার্স্ট বোঝেন, আপনারাও লাগলে একবার পড়েন। দেখেন আমি আপনাদের একটু হেল্প করি, সে একটা ওয়াশার আর ড্রায়ার কিনছে যার দাম হচ্ছে $25,000, তার ভিতরে $10,000 ক্যাশ দিয়ে দিছে, তার ভিতরে কেনার সময় $10,000 ক্যাশ দিছে, বাকি যে 15,000 আছে সেইটা হচ্ছে একটা চুক্তিতে আসছে 6 মাসের ভিতরে দেবে। তার ভিতরে আবার এই টাকার 12% হচ্ছে নোটের মাধ্যমে দেওয়া হবে। নোট পেয়েবল আর অ্যাকাউন্ট পেয়েবল দুইটা জিনিস ছিল, নোট পেয়েবল মানে ক্যাশ টাকা দিয়ে বিষয়টা পে করা হবে, আর অ্যাকাউন্ট পেয়েবল মানে অ্যাকাউন্ট ট্রান্সফার করা হবে, যে আমার অ্যাকাউন্ট থেকে যে পাবে তার অ্যাকাউন্টে আমরা সেন্ড করব। তাহলে ট্রানজাকশন যেটা আছে এটাকে আপনারা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, যতটুকু বুঝছেন এর পরে আমরা গেলে বাকিটা বুঝতে পারবেন। স্যার আপনি যে লাইনগুলো পড়াচ্ছেন স্যার ওগুলো কি একটু মার্ক করে করে পড়ানো যাবে, মানে আমরা বুঝতে পারতেছি না যে কোন লাইনটা মানে আচ্ছা পড়াচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের আপনাদের স্ক্রিনে কি এটা ছোট দেখা যাচ্ছে কিনা, আমি তো 1 2 3 এভাবে আসতেছে, ওকে ঠিক আছে সমস্যা নাই, আবার রিপিট করি। আচ্ছা এই লাইনটা সেপ্টেম্বর 3 তে যে ট্রানজাকশনটা হয়েছে আমরা এটা পড়লাম, যে পারচেজড ওয়াশার এন্ড ড্রায়ার্স ফর $25,000, একটা লোক $25,000 দিয়ে একটা জিনিস কিনলো, তার ভিতরে সে $10,000 ক্যাশ দিল, আর বাকি টাকাটা সে না দিয়ে সে বলল যে আমি 6 মাসে নোট পেয়েবলের মাধ্যমে এটা দিব। এটা হচ্ছে আমাদের ট্রানজাকশন। এইটা একটু অন্য ধাঁচের, আপনারা আগে যেগুলো করছেন ওইটার মতো এটা না। ঠিক আছে আমরা ট্রানজাকশনে যাই, এইটাকে আমরা জার্নালে এন্ট্রি করি, তখন ক্লিয়ার হবেন। আচ্ছা দেখেন ফার্স্ট এডটা হচ্ছে আমরা কিছু ইকুইপমেন্ট কিনছি। আচ্ছা আমরা যদি এটা একটু অ্যানালাইজ
অ্যানালাইসিস যদি করি তাহলে দেখেন আমরা যেহেতু কিছু জিনিস কিনছি দ্যাট মিনস আমাদের ইকুইপমেন্টের পরিমাণটা বাড়বে, আমাদের যে বিজনেসের ইকুইপমেন্ট বাড়বে। তাহলে একটা হলো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, আর অন্য যে অ্যাকাউন্টটা আছে সবসময় বলা হয়েছিল যে কোনো ট্রানজাকশনে দুইটা অ্যাকাউন্ট থাকে, দুইটা অ্যাকাউন্ট মানে একটা ডেবিট টাইপের একটা ক্রেডিট টাইপের। এখন এই ক্রেডিট বা ডেবিটের ভিতরেও একাধিক অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা আছে, এটা আমরা আগে দেখি নাই, বাট আজকে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি। ক্রেডিটের ভিতরে দুটা, একটা হচ্ছে আমরা ক্যাশ দিয়েছি আর একটা হচ্ছে নোট পেয়াবেল, এটা আমরা পরে দিব। এই নোট পেয়াবেল এই টাকাটা আমরা হচ্ছে পরে দিব। এখন এজন্য আমাদের ডেবিট অ্যাকাউন্ট হচ্ছে একটা আর ক্রেডিট অ্যাকাউন্ট হচ্ছে দুটো। আমরা যে দুটো অ্যাকাউন্টের কথা বলছিলাম এই রুলসটা কিন্তু ঠিক আছে, দুটো অ্যাকাউন্ট মানে একটা যাবে ডেবিটে আর অন্য যেগুলো যাবে ক্রেডিটে, এই দুই টাইপ। এখন এই ক্রেডিটের ভিতরে আমাদের অ্যাকাউন্ট আসছে দুটা। ইকুইপমেন্ট গেল, ইকুইপমেন্ট হচ্ছে আমাদের 25,000, আর আমরা ক্যাশ দিছিলাম, যেহেতু ক্যাশ কমে যাচ্ছে ক্যাশটা হচ্ছে ক্রেডিট 10,000, আর নোট পেয়াবেলটা এটা আমরা হচ্ছে পরে পে করব। নোট পেয়াবেলটা আমরা পরে পে করব। এখন দেখেন এই নোট পেয়াবেল হচ্ছে লায়াবিলিটি, তো লায়াবিলিটি বাড়লে আপনার কি হয়, এই যে লায়াবিলিটিটা আপনার এখানে আছে 2 নম্বরের ফার্স্টেরটা হচ্ছে লায়াবিলিটি বাড়লে হয় ক্রেডিট, তাহলে নোট পেয়াবেল যেহেতু লায়াবিলিটি সো এটা বাড়লে হবে আমাদের ক্রেডিট, এজন্য এটা গেছে 15,000-এ। তো এই ট্রানজাকশনটা কি আপনারা বুঝতে পারছেন? না পারলে আবার অ্যানালাইসিস করি। স্যার স্যার ওইটা একটু বুঝতে পারিনি, মানে স্যার নোট হচ্ছে পেয়াবলটা স্যার কি বললেন স্যার, ওইটা আচ্ছা মানে আচ্ছা একটু ঠিক আছে, প্যাচ আচ্ছা খেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাদের সমস্যা আছে আপনারা কাইন্ডলি আমি আবার বলি আরেকবার একটু মন দিয়ে দেখেন। আচ্ছা এখানে যা লেখা আছে তার সারমর্ম হচ্ছে এটা যে কিছু জিনিস কেনা হয়েছে যার দাম $25,000, দাম $25,000 হলে আমরা তাকে ক্যাশে পেমেন্ট করছি 10,000, আর বাকি যে টাকাটা আছে 15,000 এটা বলছি আমরা 6 মাসে নোট পেয়াবেলের মাধ্যমে দিব। এই ট্রানজাকশনে এটা বুঝতে কারো অসুবিধা আছে? 25,000 টাকা দিয়ে আমরা কিছু জিনিস কিনলাম, যে 10,000 টাকা আমরা সাথে সাথে ক্যাশ দিলাম আর বাকি টাকাটা বললাম যে 6 মাসের ভিতরে নোটের মাধ্যমে আমরা দিব। পেয়াবেল দুই রকম, একটা অ্যাকাউন্ট পেয়াবেল আর একটা হচ্ছে নোট পেয়াবেল। অ্যাকাউন্ট পেয়াবেল মানে হচ্ছে যে আমি ইন ফিউচারে টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করব, আর নোট পেয়াবেল মানে হচ্ছে আমি 6 মাসের ভিতরে এই টাকাটা সরাসরি ক্যাশের মাধ্যমে আমি আপনার হাতে দিয়ে দিব, কোনো অ্যাকাউন্টে যাবে না, সরাসরি হাতে হাতে লেনদেন হবে। আপনাকে ট্রানজাকশনের এইটুকু বুঝতে পারছেন? আমরা তারপরে জার্নালে যাব। আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে ট্রানজাকশনটা তো বুঝতে পারছি স্যার, কিন্তু ওকে, হচ্ছে ডেবিট কি বুঝতে ওইখানে স্যার পারছেন? হচ্ছে মানে স্যার নোট যে পেয়াবলটা স্যার, মানে স্যার এটাই বুঝলাম না, মানে নোট পেয়াবল মানে কি স্যার বাকি বুঝাচ্ছে? বাকি মানে আমি বুঝাচ্ছে। একটা জিনিস পেয়াবেল নিলাম, মানে কি আপনার তো এটা মানে ভুলে গেছেন, একটা রিসিভেবল ছিল একটা পেয়াবেল ছিল। পেয়াবেল মানে হচ্ছে এই টাকাটা আমি পরে দিব। এটা হতে পারে দুই ধরনের, পেয়াবেল মানে টাকাটা আমার কাছে একজন পায়, টাকাটা আমি পরে দিব, এটা দুই টাইপের, একটা নোট পেয়াবেল একটা অ্যাকাউন্ট পেয়াবেল। নোট পেয়াবেলটা হচ্ছে আমি ক্যাশের মাধ্যমে টাকাটা পরে দিয়ে দিব, আর অ্যাকাউন্ট পেয়াবেল মানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে টাকা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে এটা আমি পরে দিয়ে দিব। পেয়াবেল মানে বাকি। এই যে আপনাদের এই দেখেন লায়াবিলিটিস এর ভিতরে তো ছিল, লায়াবিলিটিস এর ভিতরে দুইটা পেয়াবেল ছিল না, নোট পেয়াবেল আর অ্যাকাউন্ট পেয়াবেল। আমাদের যে চার্টটা আপনাদের দিছিলাম এখানে লায়াবিলিটির ভিতরে দুই টাইপের লায়াবিলিটি ছিল, নোট পেয়াবেল আর অ্যাকাউন্ট পেয়াবেল। এটা হচ্ছে নোট পেয়াবেলটা। তাহলে কি পেয়াবেলের বিষয়টা বুঝতে পারছেন এখন আপনি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ট্রানজাকশনে দুই টাইপের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে ডেবিট টাইপের একটা ক্রেডিট টাইপের। আমরা দুটোই দেখে আসছি, বাট এখানে আমাদের তিনটা আসবে, তিনটা আসলেও দুটো যাবে ক্রেডিট টাইপের ভিতরে। তাহলে আমরা একটু দেখি এখানে কি কি অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে আমাদের আমরা কিছু ইকুইপমেন্ট কিনলাম, তাহলে একটা হচ্ছে ইকুইপমেন্ট, এই যে ওয়াশার আর ড্রায়ার, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। দ্যাট মিনস আমাদের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনের ভিতরে ইকুইপমেন্ট যে অ্যাকাউন্টটা আছে, এই সাইডে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইকুইপমেন্ট যে জিনিসটা ছিল এটা হচ্ছে সেই ইকুইপমেন্ট অ্যাকাউন্ট।
যে আমরা কিছু জিনিস কিনলাম, এটা হচ্ছে ইকুইপমেন্টের ভিতরে যায়। আর আমরা এখানে যে একটা হচ্ছে ক্যাশ টাকা দিয়ে দিছি, তাহলে একটা গেল ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা বলছি আরেকটা টাকা, আর 15,000 টাকা আমরা নোট পেয়েবলের মাধ্যমে দেব, তাহলে নোট পেয়েবল হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। তাহলে এখানে আছে 3টা অ্যাকাউন্ট, টাইপ হচ্ছে 2টা, ডেবিট আর ক্রেডিট, বাট অ্যাকাউন্ট আছে 3টা। তো এখন কোনটা কোন টাইপে যাবে আমরা চিন্তা করি। আমরা যেহেতু ইকুইপমেন্ট ওয়াশার আর ড্রায়ার কিনলাম, তার মানে ইকুইপমেন্ট আমাদের বাড়লো। তো ইকুইপমেন্ট ছিল অ্যাসেটের ভিতরে, অ্যাসেট বাড়লে আমাদের হয় ডেবিট। তাহলে এই যে আমাদের ইকুইপমেন্ট বাড়লো, এই জন্য এটা লেফটে লেখা, ইকুইপমেন্ট আমাদের বাড়লো, এটা হচ্ছে ডেবিট, ডেবিটে চলে গেল 25,000 টাকা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের আর যে দুটো অ্যাকাউন্ট আছে আমরা একটু চিন্তা করি। একটা হচ্ছে আমরা ক্যাশ টাকা 10,000 দিয়ে দিছি, ক্যাশ টাকা দিয়ে দিলে আমাদের কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়? যে ক্যাশ কমে যায়, বলেন? ক্রেডিট হবে। ক্রেডিট হবে, হ্যাঁ। ক্যাশ টাকাটা হচ্ছে আমাদের অ্যাসেটের ভিতরে, আর ক্যাশ কমে গেলে হয় ক্রেডিট। তাহলে আমরা ক্যাশটাও ক্রেডিট আমরা বুঝে ফেললাম। তাহলে এই যে আরেকটা আছে ক্যাশ ক্রেডিট, কত 10,000 দিয়েছিলাম, ওকে। আরেকটা আছে আমাদের এই যে 10,000, ক্যাশে আমরা 10,000 দিয়ে দিলাম, আর উপরটা ইকুইপমেন্ট ছিল। পরেরটা হচ্ছে নোট পেয়াবেল, এটা আমরা 6 মাসের ভিতরে দিব, সেটা হচ্ছে 15,000। তা এখন আমার আগে নোট পেয়াবেল মানে আমার কাছে কেউ টাকা পয়সা পাইতো না, এখন আবার একটা আমি বাইন্ডিংস এ চলে আসছি যে 6 মাসের ভিতরে এত টাকা আমার দেওয়া লাগবে। দ্যাট মিন্স কি আমার নোট পেয়াবেলটা বেশি হয়ে গেছে না? এখন নোট পেয়াবেলটা বেশি হয়ে গেছে, বিকজ আগে আমার কাউকে টাকা দেওয়ার দরকার ছিল না, কিন্তু এখন 6 মাসের ভিতরে একটা টাকা দেওয়া লাগবে। তো দেখেন এই যে স্যার আমাদের 2 ওটা তো স্যার হ্যাঁ স্যার বলো। ওটা তো হচ্ছে 6 মাস পরে দিব, কিন্তু স্যার 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 ওটা তো আছে এই মুহূর্তে দিচ্ছি না। হ্যাঁ, আপনি এই মুহূর্তে দিচ্ছেন না, বাট এই ট্রানজেকশনে সবসময় ডেবিট আর ক্রেডিট মিলাই সমান সমান হওয়া লাগবে। যদি আপনি এমন না হতো যে আপনি এই দিকের কোনো টাকা জিনিসও এখন নিচ্ছেন না, বুঝতে পারছেন? আপনি তো একটা চুক্তির ভিতরে চলে আসছেন যে আপনি কিছু জিনিস নিয়ে নিচ্ছেন, ওটা তো আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। সো এটা আপনার মেইন অ্যাকাউন্টের টাকা পয়সা চেঞ্জ করবে না, বাট আপনার এই লায়াবিলিটি অ্যাকাউন্টে একটা আপনার হিসাব রাখবে যে আমার অন্য লোকে আমার কাছে এত টাকা পায়, যখন এই টাকাটা শোধ করবেন তখন এই টাকাটা মাইনাস হবে। এই যে এখানে যে 15,000 টা জমা হবে, 15,000 টা মাইনাস হবে। আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি দিচ্ছেন না সেজন্য আপনি নিতে চাচ্ছেন না, বাট যেহেতু আপনি এদিক থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছেন 25,000 টাকার, তো এই টাকাটাও আপনার হিসাবে রাখা লাগবে। এটা যদি এমন হতো যে আপনি একজন লোক হায়ার করলেন, তো সার্ভিস শেষ হবে তারপর টাকা দিবেন, যেহেতু সে সার্ভিস দেয়নি এজন্য আপনি এটাকে ট্রানজেকশন আনবেন না, কিন্তু অলরেডি আপনি প্রোডাক্টটা নিয়ে আসছেন আপনার কাছে, সো এটা আপনার হিসাবে রাখাই লাগবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে মানে আমাদের আমি হচ্ছে প্রোডাক্টটা নেওয়ার পরে, আমি যখন প্রোডাক্টটা নেওয়ার পর চুক্তির সাথে আবদ্ধ মানে আমি যখন চুক্তির সাথে আবদ্ধ হচ্ছি, তখন ওটা আমার কাছে অবশ্যই ক্রেডিটে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর হায়ার করলে এটাই তো হ্যাঁ, আর হায়ারের সাথে এটা কনফিউজ হওয়ার দরকার নেই, হায়ার শুধু সার্ভিস দেবে, সার্ভিস না দিলে তো ও আসলে টাকা পাবে না। যখন 30 তারিখ হবে মানে সে 30 দিন সার্ভিস দিছে, আর প্রোডাক্টটা নিয়ে আসছেন মানে ওইটার মালিক এখন আপনি, যেহেতু মালিকানা আপনার এসে গেছে, সো এটার পেমেন্ট আপনার অবশ্যই করা লাগবে। যদি না করলে ওটা হিসাব আপনার রাখা লাগবে। আচ্ছা, এই জন্য হচ্ছে নোট পেয়াবেলটা বাড়লে হয়, দেখেন কি লায়াবিলিটি বাড়লে হয় ক্রেডিট, নোট পেয়াবেল এটা লায়াবিলিটি, নোট পেয়াবেল বাড়লো 15,000, এটা আমি লিখে দিলাম, আপনাদের এই রেফারেন্স গুলো লেখা লাগবে না। তাহলে এর এক্সপ্লানেশনে আমরা কি লিখবো? Purchased laundry equipment for cash and 6 month 12% note payable। ওই যেটা আছে অ্যামাউন্টটা না লিখে ওটা সারমর্ম লিখলাম যে আমরা কিছু লন্ড্রি ইকুইপমেন্ট কিনছি টাকা দিয়ে এবং 6 মাসের 12% নোট পেয়াবেলে। কত পার্সেন্ট নোট পেয়াবেলে কি আছে এটা আপনাদের না ভাবলে চলবে। এই যে এক্সপ্লানেশন এটুকু আপনাদের মতো করে লিখলেও হবে, বাট এটা একটু বুঝে রাখেন যেখানে সারমর্ম লিখতে হয়। তাহলে এই ট্রানজাকশনটা বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আপনারা যারা রেসপন্স করতেছেন না তাদের সমস্যা হলে কাইন্ডলি বলবেন, একবার একাধিক 2 বার 3 বার ডিসকাস করা যাবে। এক্সামে না পারলে কিন্তু আপনারা নাম্বার কম পাবেন। ওকে, তাহলে এখন আমরা 4 নাম্বার ট্রানজাকশনে চলে যাই। দেখেন এখানে কি আছে,
পেইড 12,000 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। আপনি $12,000 দিয়ে দিছেন অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসির জন্য। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন মোটামুটি। তো ক্যাশ দিয়ে দিছেন, একটা ক্যাশ আর একটা এক্সপেন্স টাইপের কিছু একটা হতে পারে। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসির জন্য আপনি এক্সপেন্স করলেন, তাহলে এই দুটো টাইপের অ্যাকাউন্ট হতে পারে। দেখি কি ঠিক আছে কিনা। আচ্ছা, এটার নাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। এটা আমাদের ওখানে ছিল না। এইটা হচ্ছে অনেকটা অ্যাসেটের মতো। আপনাদের বলছিলাম যে এইখানে যেগুলো লিখে দিছে এগুলো হচ্ছে সচরাচর ইউজ হয়, এছাড়াও বাইরের দু একটা আছে। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাসেটের ভিতরে, জাস্ট একটা আসছে তো নতুন। প্রিপেইড ইন্স্যুরেন্স মানে আসলে স্যার মানে হচ্ছে কি Prepaid, বোঝাচ্ছে, মানে প্রিপেইড আচ্ছা, ইন্স্যুরেন্স মানে অগ্রিম আসলে কি ভাবে আমি বোঝাচ্ছে? একটা পেমেন্ট দিয়ে দিছি। এই যে প্রিপেইড সিম, পোস্টপেড সিম যেরকম আমরা সবাই ইউজ করি প্রিপেইড সিম। আমরা কথা বলার আগে আমাদের ফোনে টাকা ঢোকানো লাগে, বুঝতে পারছেন? যে আমাদের সেই ইন্স্যুরেন্স করার 1 ইয়ার অ্যাক্সিডেন্ট স্যার। ইন্স্যুরেন্স পলিসি, অ্যাক্সিডেন্ট হবে বা না হবে আমরা আগে থেকেই টাকাটা রেখে দিছি অ্যাকাউন্টের জন্য। বলছি প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটার সঙ্গে আপনাকে পরিচিত নেবো, এখানেও নাই। বলছিলাম যে মোস্ট কমন গুলো এটাতে কভার হবে, বাট কিছু কিছু নতুন আসতে পারে। মনে রাখবেন এটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার অ্যাসেটের মতো, যেহেতু এটা বাড়তিছে, দ্যাট মিন্স যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে এজন্য এটা হচ্ছে আমাদের ডেবিট। আর ক্যাশ টাকা দিচ্ছি, দ্যাট মিন্স ক্যাশটা কমে যাচ্ছে, ক্যাশটা কমে গেলে হবে ক্রেডিট। তাহলে দেখেন যে প্রিপেইড ইন্স্যুরেন্স এটা আমাদের বৃদ্ধি পেল, ডেবিটে গেল 12,000 আর ক্যাশটা কমে গেল, ক্যাশটা ক্রেডিট। ওকে, আর এক্সপ্লেনেশন আমরা কি লিখে দিব? পেইড 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। ওই যেটা আছে এটা সারমর্ম এখানে লেখা, পেইড 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। তাহলে লাস্ট আর কয়টা আছে আমরা দেখে ফেলি। 10 নাম্বার যেটা আছে, received a bill from the Daily News for advertising the opening of the laundromat. laundromat বলতে এখানে লন্ড্রিকে বোঝাচ্ছে। আচ্ছা, দেখি এটা আপনাদের কারো কাছ থেকে জিজ্ঞেস করি, আপনারা তো কেউ রেসপন্স করতেছেন না যে এখানে কি কি অ্যাকাউন্ট আছে। আরেকবার আপনারা শুনে নেন ভালো মতো। received a bill from Daily News for advertising the opening of the laundromat, $200। মানে সহজ কথায় আমরা যে ওপেনিং করছি আমাদের লন্ড্রিটা, এর জন্য একটা অ্যাডভার্টাইজ করা হয়েছিল, সেই বাবদ একটা বিল আসছে আমাদের। আচ্ছা, তাহলে যে ফার্স্টে আছেন কে? মাসুম মোল্লা। আপনি একটু দেখেন যে এখানে কি কি অ্যাকাউন্ট সংযুক্ত আছে। শুনতে পাচ্ছেন আপনি মাসুম মোল্লা? হ্যাঁ জি স্যার, শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি বলেন যে এই যে ট্রানজাকশনটা আছে এখানে কি কি অ্যাকাউন্ট আছে। স্যার 10 নম্বর। হ্যাঁ 10 নম্বর, 10 নম্বর লাগলে আপনি একবার পড়েন 10 নম্বরটা। স্যার এখানে স্যার অ্যাডভার্টাইজমেন্টের একটা ইয়ে আছে, বিল ফর্ম। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট আছে? স্যার বিজ্ঞাপন এবং বিল অ্যাকাউন্ট, মানে বিজ্ঞাপন আর বিল অ্যাকাউন্ট এটা আছে। তার স্পেসিফিক ভাবে বলেন। তার মানে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অন্যটা কি? স্যার অন্যটা স্যার বিল। বিল, বিল অ্যাকাউন্ট এখানে কোনোটা দেখছেন আপনি? বিল ফর্ম রিসিপ্ট, স্যার রিসিপ্ট অ্যাকাউন্ট একটা, মানে এটা একটা বিল পাইছেন আপনি, একটা অ্যাডভার্টাইজ পাইছি, জি স্যার। দিছিলেন, আপনার দোকানটা ওপেন করা উপলক্ষে একটা অ্যাডভার্টাইজ দিছিলেন, তখন আপনি টাকা পয়সা দেননি। না এখন আপনাকে হ্যাঁ একটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বাবদ একটা টাকা আপনাকে দেওয়া হয়েছে। আপনি 10 তারিখে সেপ্টেম্বর 1 তারিখে ধরেন আপনার দোকানটা আপনি ওপেন করেছেন, তখন একটা আপনি নিউজ পেপারে অ্যাড দিছিলেন যে আমি একটা লন্ড্রি খুলছি, আপনারা এটা ইউজ করতে পারেন। তো সেই বিলটা এখন আপনি রিসিভ করলেন। তাহলে এইটা আপনার কি হতে পারে যে রিসিভের বিল, এটা কোন টাইপের অ্যাকাউন্ট হতে পারে? একটা তো বুঝছেন যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অন্যটা কি টাইপের অ্যাকাউন্ট হতে পারে? স্যার রিসিভের জন্য এটা তো স্যার ক্যাশ ইন, মানে ক্যাশ ইনপুট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা পারছেন, অন্যটা আপনি চিন্তা করেন, দেখি অন্য আরো এক দুইজনের কাছে জিজ্ঞেস করি। ঠিক আছে, আপনাকে একটা পারার জন্য, পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ।
আচ্ছা, তারপরে আছেন ইস্তিয়াক জাভেদ, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি বলেন যে একটা তো আমাদের রহস্য উদ্ঘাটন হলো, একটা হচ্ছে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, অন্যটা হচ্ছে রিসিভড এ বিল ফ্রম একটা অ্যাডভার্টাইজিং। এটা স্যার ক্যাশ অ্যাকাউন্ট স্যার। কেন আপনি কি এখানে ক্যাশ টাকা দিচ্ছেন নাকি? আপনার একটা বিল আসছে, সাপোজ আপনি একটা সার্ভিস আমি নিচ্ছেন। স্যার ওটা তো স্যার আমার খরচ স্যার। খরচ, কিন্তু আপনি তো বিল পাইলে, আপনি একটা বিল আসলো আপনার কাছে, আজকে আপনার কাছে একটা বিল আসলো, আপনি টাকাটা আজকে দিবেন না তো? আপনার ডেইলি যে হিসাবটা আছে, ডেইলি বুক জার্নাল, এখানে যখন আপনি উঠাবেন, এখানে তো খরচ এটা আপনি দিতে পারবেন না, বিকজ আপনি আজকে বিল পাইছেন, ভাবলেন আমি তাহলে এক সপ্তাহ পরে যে বিলটা দিয়ে আসি, তাহলে আজকের এই জিনিসটা আপনার এটা কি কিসে যাবে? এক্সপেন্স অ্যাকাউন্ট স্যার? এক্সপেন্স অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট বললেন? এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স অ্যাকাউন্ট তো অবশ্যই, এখানে তো দুইটা অ্যাকাউন্ট হবে, একটা ডেবিট টাইপের, একটা ক্রেডিট টাইপের। তো একটা আমরা বের করে ফেলছি, একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, এবং এটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সো অবশ্যই এটা হচ্ছে ডেবিট। অন্য যেটা আছে সেটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, ঠিক আছে, আপনি পার্টিসিপেট করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কিছুটা হয়েছে, বাট একদম এক্স্যাক্টলি অ্যান্সারটা হয় নাই এখনো, আর একটু এক দুজনের কাছে যাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা যারা অনলাইনে এখন ক্লাসে আছেন, কাইন্ডলি একটু মনোযোগ দেন, যে কোনো একজনকে কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, তাহলে টুম্পা, আপনি বলেন, জোহরা আলম টুম্পা, দেখি আপনি কেমন ক্লাস করতেছেন একটু বুঝি। শুনতে পাচ্ছেন জোহরা আলম টুম্পা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি স্যার এখানে তো অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু এখানে আবার রিসিভড লেখা হয়েছে, তার মানে তো রিসিভ করা হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের আরেকটু হেল্প করি। আপনি যে কোনো একটা দোকান থেকে কিছু জিনিস কিনছেন ধরেন, নতুবা একটা সার্ভিস নিচ্ছেন, তখন টাকা দেননি, এখন সেই বাবদ সে আপনার বাসায় একটা বিল পাঠাই দিল। সাপোজ ওই দোকানের সঙ্গে আপনাদের অনেক ভালো সম্পর্ক আপনার, এই জন্য সে তখন টাকা নেয়নি, একটা বিল পাঠাই দিল যে ম্যাডাম আপনার এত টাকা বিল হয়েছে। এই যে রিসিভড, এই জিনিসটা সেই জিনিস, রিসিভড এ বিল ফ্রম ডেইলি নিউজ। স্যার এটা কি স্যার পেয়েবল হবে স্যার? অ্যাকাউন্ট পেয়েবল? হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবল হবে। হ্যাঁ বুঝছেন আপনারা? একটা বিল আসছে, আপনি তো স্যার। পে করেননি। হ্যাঁ, যখন আপনি পে করবেন এই জন্য তখন স্যার আমি রিসিভেবল হবে না পেয়াবল হবে এটা আচ্ছা, বুঝতেছিলাম না। ঠিক আছে, হ্যাঁ, এটা পেয়েবল হবে স্যার। হ্যাঁ, এটা অ্যাকাউন্ট স্যার একটু পেয়েবল বুঝতে হবে। সমস্যা হচ্ছিল স্যার, ধরতে পারি ওকে, না। ব্যাপার না, আপনারা আস্তে আস্তে শিখবেন। আপনাদের আরো কিছু এক্সারসাইজ দিব, এই যে বইটাই দিয়ে দিব, বইয়ের সলিউশনটা আপনারা খুঁজে নেবেন, নতুবা যদি কোনোটা সমস্যা নিজেরা প্র্যাকটিস করে আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিব। তাহলে একটা হচ্ছে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, অন্যটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। এখন অ্যাকাউন্ট এটা বুঝছেন যে অ্যাডভার্টাইজ এক্সপেন্সটা বৃদ্ধি পাচ্ছে, তো এক্সপেন্স বৃদ্ধি পাইলে কি হয়, ছবির দিকে তাকান, ডেবিট। আর লায়াবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল সেটা লায়াবিলিটি, লায়াবিলিটি বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে তো আমরা দুটোই পেয়ে গেলাম। দেখেন, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা হচ্ছে ডেবিট 200 টাকা, আর অ্যাকাউন্ট পেয়েবল এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে 200 টাকা। আর এর এক্সপ্লেনেশনটা কেমন হবে? রিসিভড বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং। জাস্ট সারমর্মটা আপনারা আপনাদের মতো সিম্পল প্রাঞ্জল ভাষায় লিখে দিলে হয়ে যাবে, কোনো ইলাবোরেট করার দরকার নাই। আচ্ছা, আর 1 মিনিটের মতো আছে, আপনারা তাহলে পরে আবার জয়েন দিয়েন। এখানে আর কয়েকটা ট্রানজাকশন আছে, এই ট্রানজাকশন গুলো শেষ করবো আমরা আজকে। আচ্ছা, এইটা অনেক সহজ, এইটা আমি যে কোনো একজনকে জিজ্ঞাসা করব, অবশ্যই পারা লাগবে। মিটিংটা এন্ড করে তারপর আচ্ছা, আচ্ছা। আবার আমরা জয়েন দিই স্যার, এখন তো শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এন্ড দিয়ে আবার জয়েন দেন।